পশ্চিমবঙ্গের বুকে যে শাসক দল রয়েছে এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তার তো জয় শ্রীরাম শব্দে গালাগালি মনে হয়। তিনি তো তেড়ে যান জয় শ্রীরাম শব্দ। তাহলে জয় শ্রীরাম শব্দের মধ্যে সমৃদ্ধি ও মূল্যবোধের জয়ধ্বনি দেওয়া হয়েছে। এবার যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা দুর্নীতিগ্রস্ত সরকার চালান, দুর্নীতি নৈরাজ্য রাহাজানি চলে। একটু আগেই বলা ছিল না সংখ্যালঘুদের কথা, যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 15 জনের বেশি সংখ্যালঘু তথাকথিত, আমি খুব নাম ধরে স্পেসিফিক বলছি, মুসলিম পরিবারের ছেলেরা মারা যায় রাজনৈতিক হিংসায়, যেখানে বকটুয়ের মতো ঘটনা ঘটে, তার তো জয় শ্রীরাম শব্দে আপত্তি থাকবে। তার তো রাম এই শব্দে, রামের যে আদর্শ, রামরাজ্যের যে সংকল্প, তাতে তো আপত্তি থাকবে। ওরা তো বলবেন না, ওরা 92 সালের আগের ইতিহাসটা ইচ্ছা করে বলবেন না। 90 সালে মুলায়ম সিং যাদবের আমলে কি হয়েছিল এই হনুমানগড়িতে? আমি আপনাদেরই সাহায্য প্রার্থী, একটু বলুন। এই কোঠারি ব্রাদার্সের কথা একটু বলুন শুনি। প্রথম কথা হলো পশ্চিমবঙ্গের বুকে যে শাসক দল রয়েছে এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তার তো জয় শ্রীরাম শব্দে গালাগালি মনে হয়। তিনি তো তেড়ে যান জয় শ্রীরাম শব্দ শুনলে। শ্রী শব্দের অর্থ বা প্রতীক হচ্ছে সমৃদ্ধি, আর রাম মূল্যবোধ এবং অস্মিতার প্রতীক, ভারতীয় অস্মিতার প্রতীক। তাহলে জয় শ্রীরাম শব্দের মধ্যে সমৃদ্ধি ও মূল্যবোধের জয়ধ্বনি দেওয়া হয়েছে। এবার যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা দুর্নীতিগ্রস্ত সরকার চালান, দুর্নীতি নৈরাজ্য রাহাজানি চলে। একটু আগেই বলা ছিল না সংখ্যালঘুদের কথা, যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 15 জনের বেশি সংখ্যালঘু তথাকথিত, আমি খুব নাম ধরে স্পেসিফিক বলছি, মুসলিম পরিবারের ছেলেরা মারা যায় রাজনৈতিক হিংসায়, যেখানে বকটুয়ের মতো ঘটনা ঘটে, তার তো জয় শ্রীরাম শব্দে আপত্তি থাকবে। তার তো রাম এই শব্দে, রামের যে আদর্শ, রামরাজ্যের যে সংকল্প, তাতে তো আপত্তি থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ধর্মনিরপেক্ষতার সংবিধানটা আলাদা। তৃণমূল কংগ্রেস সকালবেলায় তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা হচ্ছে জয় মা কালী, দুপুরে হচ্ছে জয় বজরংবলী, আর রাত হলেই হাত মাথায় তুলে আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। এই যে যার এরকম, ওনার নামে আপত্তি কি রয়েছে? 2019 সালে ব্রিগেড থেকে, ওই ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, এই বিজেপি বলে রাম মন্দির বহি বনেগা, তারিখ কব? তারিখ 22শে জানুয়ারি এসে গেছে 2024 সালে। আপনি প্রশ্ন তুলেছিলেন, আপনার যাওয়া উচিত ছিল। আপনি প্রথমে বলতেন হ্যাঁ আমি 2019 সালে প্রশ্ন তুলেছিলাম যে কবে হচ্ছে রাম মন্দির বলেছিলেন, কোনোদিন হবে না, ওটা নাকি বিজেপি নির্বাচনের গাজর করে ঝুলিয়ে রেখে দেবে। না আমার কথা হচ্ছে এটা তো আপনি আজ অব্দি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদেরকে কখনো বলতে শুনেছেন রাম মন্দির বানিয়ে দিলাম, কৃষ্ণ মন্দির বানিয়ে দিলাম এরকম করে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধর্ম, মন্দির, সম্প্রদায় সবটাই হচ্ছে একটা রাজনৈতিক অস্ত্র, একটা ভোট ব্যাংকের অস্ত্র। আমি শুধু 10 সেকেন্ডে শেষ করি না, কিন্তু অঙ্কবাবু এখানে আমার একটা রিজেন্ডার রইল। ওনার কাছে কিসের অস্ত্র আমি জানি না, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে, সনাতন সংস্কৃতি যারা বিশ্বাস করেন, মন্দির ছেড়ে দিন, যিনি এদেশে প্রথম, যে রাজার আনুকূল্যে বা সহায়তা এদেশে প্রথম চার্চটি তৈরি হয়েছিল, প্রথম মসজিদটি তৈরি হয়েছিল, তারাও কিন্তু বলে যাননি যে আমি এটা বানিয়ে দিলাম। আসলে এটা সনাতন সংস্কৃতির কথা। অঙ্কনবাবু আমার শুনতে আজকে ভয় করছিল। উনি অহংকারী বলছেন স্টেজ থেকে বিজেপিকে, উনি কাকে অহংকারী বলবেন ওনার ব্যাপার, কিন্তু আমি শুনলাম উনি বলছেন পুরীর মন্দিরের সমান উচ্চতা। এক্স্যাক্টলি, পৃথিবীতে যে কেউ বোধহয় বলতে ভয় পাবে এই কথাটা। না পুরীর মন্দিরের মাহাত্ম্য, আমি কোন মন্দির ছোট, কোন মন্দির বড়, কিন্তু একটা মন্দিরের সমান আমি মন্দির তৈরি করে দিলাম। আপনি করার কে? এটা আমরা কেউ বলতে পারি? ভগবানের মন্দির আপনি তৈরি করে দিচ্ছেন। আপনি বলতে পারেন আমার একটা পৃষ্ঠপোষকতা রয়েছে, আমার একটা আনুকূল্য রয়েছে, কিন্তু আমি মন্দির তৈরি করে দিচ্ছি, এই কথাটা, এর মধ্যে আপনি কতটা লার্জার দেন লাইফ? আপনি কে? আজকের দিনে আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি। আমার সমস্যাটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখবেন আজকের দিনে রাম মন্দির হোক বা কোথাও, কোনো রাজনৈতিক বার্তা কোনো মন্দির থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দেন না, কিন্তু আমরা দেখেছি রেড রোডে ঈদের মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ কোন স্বার্থে করা হয়? কোন স্বার্থে করা হয়? আমি সুদীপ্ত বাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। সুদীপ্ত বাবু, একেবারে এর সঙ্গে কোনো রামটাম গোলাবেন না, প্লিজ গুলিয়ে ফেলবেন না।
আপনি ঈশ্বর বিশ্বাসী মানুষ বলেই জানি, যদি না হন তাহলে প্রশ্ন করবেন। আপনি কি নাস্তিক না তো? আস্তিক তো, মানে ঈশ্বর বিশ্বাস করেন তো? জিজ্ঞাসা করছি, বলুন না, স্ট্রেট কাট করে বলুন, মানে না করলে প্রশ্নটাই করব না। আমরা জাতীয়তাবাদী দল করি, না ঈশ্বর বিশ্বাস করেন কি? না করলে প্রশ্ন করব না। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোসকে মানি, আরে কি মুশকিল, আমি লোকের বিশ্বাস জানতে চাইনি, না আপনার বিশ্বাস আপনি বলতে পারেন। বলছি আপনি ঈশ্বর বিশ্বাস করেন কিনা জিজ্ঞাসা করছি, না করাটাও সমান সম্মানীয়, তাহলে আপনাকে প্রশ্নটা করব না, সেই জন্য জিজ্ঞাসা করছি। আপনি করেন কি ঈশ্বর বিশ্বাস? করেন কি? পরিষ্কার আমি বললাম যে আমরা কাকে আদর্শ করে চলি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে না মানে আপনি ঈশ্বর বিশ্বাসী হ্যাঁ কি না করেন কি না বলুন না। আরে বাবা হ্যাঁ তো রে ভাই, করেন না, তাহলে প্রশ্নটা করতে পারি আপনাকে। না করলে কোনো সমস্যা ছিল না। বিশ্বাস করে, আরে না করলে কোনো সমস্যা ছিল না, 4 বার তো সনাতনের অংশ, আপনি না বলতে পারতেন। আচ্ছা বেশ, শুনুন সুজিতবাবু, এবার আমার পরের প্রশ্ন। সুজিতবাবু, আমার পরের প্রশ্ন। আমি ঈশ্বর বিশ্বাসী এবং আমার বিশ্বাস এতটাই দৃঢ়, আমি আপনাকে বলছি, খুব স্পষ্ট করে বলছি এবং খুব দৃঢ়তার সঙ্গে বলছি, আমার বিশ্বাস থেকে বলছি যে এই মুহূর্তে ঈশ্বরের ইচ্ছে না হলে আমার পরের শব্দটা মুখ দিয়ে বেরোবে না। এটা আমার ঈশ্বর সম্পর্কে বিশ্বাসের দৃঢ়তা। এবার আপনি বলুন, ঈশ্বরের ইচ্ছা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পর মুহূর্তে থাকতে পারবেন? কে কার মন্দির করে দেয়? আউট অফ সিলেবাস কোশ্চেন। কে কার মন্দির করে দেয়? এটা তো আপনি কে কার মন্দির করে দেয়? এটা তো সবথেকে আপনি আগে বিজেপিদের বলছি কে কার মন্দির করে দেয়? ঈশ্বরের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখপাত্র বসে আছে সামনে। না, ও তো চৈতন্য বলেছেন, আবার এটা সমস্যা হয়েছে। আমার কথা যে বিজেপির মুখপাত্র বসে আছে সামনে, ওরা তো রাম মন্দিরটা পুরোপুরি বলতে চাইছে ওদের কৃতিত্ব, গীতা পাঠও ওদের কৃতিত্ব, সনাতন ধর্মের কৃতিত্ব, এর মধ্যে বিজেপি নেই। সনাতন, আমরা গর্বিত সনাতনী, আমরা গর্বিত হিন্দুত্ববাদী, আমরা গর্বিত হিন্দু সমাজ। ব্যয় করে এই মন্দির, এই নির্মাণ স্থাপত্যকে তৈরি করছে। কে তৈরি করছে? সনাতনের, সমস্ত বিশ্বের সনাতনী মানুষের টাকায় তৈরি হচ্ছে, কোন সরকারের টাকায় তৈরি হচ্ছে না। পার্টি সেইটা শুনে আমাদের, আরে বাবা, আমরা খুব গর্বিত। তুমি একটা কথা বলো তো, এই যে তোমার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একটু আগে যে আমি জগন্নাথ মন্দির, একদম আমাদের মাননীয়, আচ্ছা শোন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমি না জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি। আচ্ছা, উনি এটা না করে উনি তো রাজস্থানে 450 টাকায় গ্যাস পাওয়া যাচ্ছে, উনি তো বলতে পারতেন 900 টাকার গ্যাসটা আমি 450 টাকায় করে দিচ্ছি। উনি মন্দিরে কেন গেলেন? সত্যি উনি মন্দিরে কেন গেলেন? জগন্নাথ মন্দির আমি তৈরি করে দিচ্ছি, একটু আগে আপনি প্রশ্ন করলেন না? পেট্রোলের দামটা বলতে পারতেন একটু কমে দিচ্ছি। কেন্দ্র সরকারের প্রথম কথা, কেন্দ্র সরকারের প্রকল্পগুলো, কেন্দ্র সরকারের যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি আর আনএমপ্লয়মেন্ট, এই দুটো আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলুন না সবাইকে। সংখ্যালঘুদেরকে ভয় দেখাচ্ছেন কেন? পুরোপুরি আরে সবাইকে ওটা বলুন না। ভারতবর্ষ যে আজকে আজকে সংসদ ভবনে সংখ্যালঘুরা কি কম আউট অফ সিলেবাস কোশ্চেন হয়ে গেল। আউট অফ সিলেবাস। আরে রাজস্থানে গ্যাসের দাম কমলো। এক মিনিট, আমি সুকান্ত বাবুর কাছে যাই। সুকান্ত বাবু রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। সুকান্ত বাবু ভুল হলে ধরিয়ে দিতে পারবেন।